যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা বারডোয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, যাদের বিএ ফিফথ সেমিস্টার G1 পলিটিক্যাল সায়েন্স, তোমরা যে জি পেপারটা যা রেখেছো পলিটিক্যাল সায়েন্স, সেই পেপারের আমি আজকে তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশনগুলো আপলোড করছি। তোমরা এই সাজেশনগুলো খুব ভালো করে করবে, এখান থেকে তোমরা 99% কমন পাবে। যারা ভীমা দেবী চ্যানেল ফলো করো, যারা সত্যিকারের এখান থেকে তোমরা পুরোপুরিভাবে সাফল্য পাও, ঠিক আছে, বা তোমাদের বন্ধু বান্ধবকেও কিন্তু এই সাফল্যর পথটা তোমরাও দেখিয়ে দিও। ওকে, আমি তোমাদের প্রথমে যে জি পেপারের তোমাদের পরীক্ষা হবে 60 নম্বরের, 60 নম্বরের যে পরীক্ষা হবে 2 নম্বরে পড়বে 10টা, 5 নম্বরের 4টে, আর হচ্ছে 10 নম্বরে 2টো। মানে 2 নম্বরে করতে হবে 10টা, 5 নম্বরে করতে হবে 4টে, এবং তোমাদের 10 নম্বরে করতে হবে 2টো। ঠিক আছে, এবারে তোমাদের এই শর্ট প্রশ্ন কিন্তু প্রচুর আছে, সেখান থেকে তোমাদের আমি 30টার মতন আমি তোমাদের শর্ট প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলো করলেই তোমাদের হয়ে যাবে আশা করি। এর বাইরে কিছু প্রশ্ন করতে হবে না। তোমরা দেখো একবার বিশ্বাস করে, এখান থেকে যারা গত সেমিস্টারে যারা ফলো করেছিল, বা তোমরা আগেও দেখবে আমার বিভিন্ন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড আছে, সেখান থেকে 100% আমি কমন দিতে পেরেছি। ঠিক আছে, আমি তোমাদের 2 নম্বর সাজেশনগুলো দিচ্ছি, তোমার লক্ষ্য করো। প্রথম জি পেপারে G1 ফিফথ সেমিস্টার প্রথম 2 নম্বরের প্রশ্ন, আকবর নামা লেখক কে? দ্বিতীয় প্রশ্ন, রামমোহন রায়ের সম্পাদিত যে কোনো দুটি সাপ্তাহিক পত্রিকার নাম লেখো। 3 নম্বর প্রশ্ন, ভারতে ইংরেজ শাসিত ঔপনিবেশিক ব্যবস্থা সম্পর্কে রামমোহন রায়ের অভিমত কী ছিল? নেক্সট প্রশ্ন, গান্ধীজির উপর প্রভাব ফেলেছিলেন ইউরোপের এমন দুইজন চিন্তাবিদের নাম লেখো। নেক্সট প্রশ্ন, শুদ্ধরাজ বলতে, কোটেশনের মধ্যে শুদ্ধরাজ বলতে বিবেকানন্দ কি বুঝিয়েছেন? কোন বৎসর সতীদাহ প্রথা বিলুপ্তি হয়? তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? প্রাচীন ভারতের যে কোনো দুটি প্রজাতন্ত্রের নাম উল্লেখ করো। মুসলিম রাষ্ট্রচিন্তার দুইজন দার্শনিক চিন্তাবিদের নাম লেখো। রাজা রামমোহন রায় কৃত দুটি সামাজিক সংস্কার উল্লেখ করো। স্বামী বিবেকানন্দের দুটি লেখার নাম উল্লেখ করো। গান্ধীজির সম্পাদিত দুটি সাপ্তাহিক পত্রিকার নাম লেখো। কত সালে এবং কোথায় রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদের উপর তার বিখ্যাত বক্তৃতাটি দেন? নেক্সট প্রশ্ন, দণ্ড, কোটেশনের মধ্যে দণ্ড বলতে কি বোঝো? ওর সাথে একটা প্রশ্ন, অর্থশাস্ত্রের লেখক কে? নেক্সট প্রশ্ন, মধ্যযুগে রাষ্ট্রচিন্তাকে ধর্মনিরপেক্ষ বলেছেন কেন? মধ্যযুগ মধ্যযুগে রাষ্ট্রচিন্তাকে ধর্মনিরপেক্ষ বলেছেন কেন? নেক্সট প্রশ্ন, গান্ধী কিভাবে সত্যকে সংজ্ঞায়িত করেছেন? নেক্সট প্রশ্ন, মানুষ গঠন বা মানুষ গড়া বলতে স্বামী বিবেকানন্দ কি বুঝিয়েছেন? কৌটিল্যর বর্ণিত রাজার একটি ব্যক্তিগত সদ্গুণ উল্লেখ করো। প্রাচীন ভারতে দুইজন রাষ্ট্রচিন্তাবিদের নাম উল্লেখ করো। ভারতের মধ্যযুগের মুসলিম রাজনৈতিক চিন্তার যে কোনো দুজন চিন্তাবিদের নাম উল্লেখ করো। গান্ধী অহিংসা বলতে কি বোঝান? আর গান্ধীবাদকে কেন, এর সাথে গান্ধীবাদকে কেন একটি বিপজ্জনক মতবাদ বলে অভিহিত করা হয়? এই প্রশ্নটা ভালো করে আরেকবার শোনো, আমি রিপিট করছি। গান্ধী অহিংসা বলতে কি বোঝান? ওর সাথে একটা প্রশ্ন, গান্ধীবাদকে কেন একটি বিপজ্জনক মতবাদ বলে অভিহিত করেছেন? নেক্সট প্রশ্ন, তোমাদের বলার আগে একটা বলি, অনেক স্টুডেন্ট আমাকে ফোন করছে যে স্যার আমরা ঠিকঠাকভাবে সাজেশনগুলো কখন আপনি আপলোড করছে আমরা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছি না। তাই তোমাদের আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। তোমরা বিভিন্ন রকম ফিফথ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার জি জি পেপার পলিটিক্যাল সায়েন্স, এবং জি পেপার ফিজিক্যাল এডুকেশন এবং পলিটিক্যাল সায়েন্স, ডিএসসি 1 ফিজিক্যাল এডুকেশন, ডিএসসি 1 পলিটিক্যাল সায়েন্স, এইটার গ্রুপ, তোমরা এই গ্রুপে তোমরা জয়েন হও।
তোমরা ঠিক সময়ে সময়ে তোমরা ওই জায়গায় তোমাদের ভিডিও আপলোড যখন হবে আমি তোমাদের ওখানে লিঙ্কটা দিয়ে দেবো। তাহলে কি হবে বলো তো, তোমরা খুব অল্প সময়ের মধ্যে তোমরা সব কিছু পেয়ে যাবে। এবার অনেকেই ছেলেদের ফোন করছে বা ফোনের প্রবলেম, আমার হয়তো অনেক সময় ফোন সুইচ অফ থাকে, তোমরা কন্ট্যাক্ট করতে পারছো না। তার জন্য তোমাদের সুবিধার্থে আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি। তোমরা গ্রুপে নির্দ্বিধায় তোমরা জয়েন হতে পারো, তোমাদের কোনো রকম প্রবলেম হবে না আশা করে যাই। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? এর সাথে যে গ্রন্থে আম্বেদকর বৌদ্ধ ধর্মগ্রন্থ ব্যাখ্যা উপস্থাপিত করেন, যে গ্রন্থে আম্বেদকর বৌদ্ধ ধর্মের ব্যাখ্যা উপস্থাপিত করেন। নেক্সট প্রশ্ন, রাজধর্ম বলতে কৌটিল্য কি বুঝিয়েছেন? কত সালে আনন্দমঠ লিখিত হয় এবং বইটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই ব্রিটিশ শাসন বর্গের কি প্রতিক্রিয়া ছিল? মিরাত উল আকবর কে লিখেছিলেন? প্রাচীন যুগ ও মধ্যযুগ রাষ্ট্রচিন্তার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রাচীন যুগ এবং মধ্যযুগের যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ, মানে মধ্যযুগে দুটো করলে, প্রাচীন যুগ দুটো করলে এবং মধ্যযুগ দুটো বৈশিষ্ট্য করলে। ঠিক আছে, কে এবং কবে হিন্দ স্বরাজ রচনা করেছিলেন? বঙ্কিমচন্দ্রের যে কোনো দুটি উপন্যাসের নাম উল্লেখ করো। রাষ্ট্র এবং সমাজ এই দুটির মধ্যে রবীন্দ্রনাথের কাছে কোনটি প্রাধান্য দিয়েছিলেন? নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে কোনো দুটি রাজনীতি বিষয়ক উপন্যাসের নাম লেখো। সত্যাগ্রহের যে কোনো দুটি উপাদান উল্লেখ করো। তুফাত উল মহিউদ্দিন বইটির কে এবং কবে লিখেছিলেন? আমি আরেকবার রিপিট করছি, ভালো করে শোনো এটা। তুফাত উল মহিউদ্দিন বইটি কে এবং কবে লিখেছিলেন? নেক্সট প্রশ্ন, রামমোহনের ওপর কোন পাশ্চাত্য রাজনৈতিক দার্শনিকের প্রভাব ছিল? মানে কি, রামমোহনের ওপর কোন পাশ্চাত্য রাজনৈতিক দার্শনিকের প্রভাব ছিল? ওকে, কে এবং কবে আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? কোন ধারণার ওপর বিবেকানন্দ ভারতীয় জাতীয়তাবাদকে প্রতিষ্ঠাতা করতে প্রয়াসী হয়েছিলেন এবং কেন? মানে বিবেকানন্দের যে জাতীয়তাবাদ, তার যে জাতীয়তাবাদ যে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন এবং কেন করতে চেয়েছিলেন, এটা হচ্ছে বিষয়। রামমোহন রায় রচিত যে কোনো দুটি উপন্যাসের নাম লেখো। এবং সেই সরকার হলো কোটেশনের মধ্যে, সেই সরকার হলো শ্রেষ্ঠ সরকার যে কম শাসন করে। কোটেশন শেষ। উক্তিটি কার? আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? তারপরে নেক্সট প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই সপ্তাঙ্গ? মানে হচ্ছে সপ্তাঙ্গ নীতি বলতে কি বোঝো? আমি যেটা রামমোহনের ওপর কোন পাশ্চাত্য রাজনৈতিক দার্শনিকের প্রভাব ছিল, এখান থেকে এই সপ্তাঙ্গ নীতি অবধি আমি এক্সট্রা করে প্রশ্নগুলো রেখেছি। ঠিক আছে, তোমরা এই প্রশ্নগুলো পুরোপুরিভাবে পড়ে যাবে। এখান থেকে প্রত্যেকটা শর্ট প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবেই, আমি 100% তোমাদের সিকিউরিটি দিচ্ছি। যদি না পাও, তোমরা আমার ইউটিউব চ্যানেলে এসে কমেন্ট করে যাবে যে স্যার আপনার সাজেশন লাগছে না। এবং তোমাদের আরেকটা জিনিস, আমি 5 নম্বর সাজেশন দেওয়ার আগে কিছু জিনিস তোমাদের বলি। দেখো, আমাদের ফিফথ সেমিস্টারে অনলাইনে ব্যাচ শুরু হতে চলেছে। তোমরা যদি কেউ ফিফথ সেমিস্টারে অনলাইনে পড়াশোনা করতে চাও বা পড়তে চাও, মাসিক 100 টাকার বিনিময়ে তোমরা অবশ্যই তোমরা এই প্ল্যাটফর্মে তোমরা যুক্ত হও। তোমাদের অনেকই সাফল্য পাবে। তোমরা হয়তো অনেকেই ভেবেছো যে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার গতানুগতিকভাবে আমাদের কেটে গেছে, আমরা যেভাবে এসেছি। কিন্তু ফিফথ সেমিস্টারে এসে ফিফথ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার খুব ভাইটাল। কেন, নতুন একটা সাবজেক্ট জি পেপার, এই সময় কিন্তু অনেক ছেলের সাপ্লি পেয়েছে। কত মানে কত হাজার হাজার ছেলে সাপ্লি পেয়ে বসে আছে। ঠিক আছে, তোমরা এই প্ল্যাটফর্মে যুক্ত হও। অবশ্যই তোমাদের, বা যুক্ত যদিও না হও, বা তোমরা কোনো জায়গা থেকে নোটপত্র ম্যানেজ করে তোমরা ভালো করে পড়াশোনাটা শুরু করে দাও। তোমাদের জানুয়ারির কিন্তু থার্ড উইকে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। ঠিক আছে, তোমরা যদি কেউ পড়তে চাও, তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এবারে তোমাদের যে 10 নম্বর সাজেশনগুলো দিচ্ছি, 10 নম্বরের সাজেশন টোটাল 5টা রেখেছি। কি কি? প্রাচীন ভারতে রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, গান্ধীর সত্যাগ্রহ তত্ত্বের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো।
ঠিক আছে। এর সাথে একটা 2 নম্বর প্রশ্ন, সত্যাগ্রহ বলতে কি বোঝো? 3 নম্বর প্রশ্ন, কৌটিল্য কোন শতাব্দীর লোক? কৌটিল্যের দণ্ডনীতির একটি সমালোচনামূলক মূল্যায়ন করো। 4 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র জাতীয়তাবাদের তত্ত্ব নির্মাণে ধর্মকে কিভাবে ব্যবহার করেছিলেন? আমাদের জাতীয় সঙ্গীত কে আমার জাতীয় সঙ্গীত কি এবং কে লিখেছিলেন? তা প্রথম 5 নম্বর প্রশ্নটা, সরি 4 নম্বর প্রশ্নটা ভালো করে শুনে একবার। বঙ্কিমচন্দ্র জাতীয়তাবাদের তত্ত্ব নির্মাণে ধর্মকে কিভাবে ব্যবহার করেছিলেন? এটা বড় প্রশ্ন। এর সাথে শর্ট প্রশ্ন, আমাদের জাতীয় সঙ্গীত কি এবং কে লিখেছিলেন? নেক্সট প্রশ্ন, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণাটি ব্যাখ্যা করো। এই ছিল তোমাদের 10 নম্বর সাজেশন। এবারে আছি তোমাদের 5 নম্বর সাজেশন। 5 নম্বর সাজেশনগুলো দেওয়ার আগে তোমরা ভালো করে লক্ষ্য করবে, এই প্রশ্নগুলো খুব ভালো করে করবে। কোন সময় পর্বকে ভারতের মধ্যযুগ বলে চিহ্নিত করা হয়? মধ্যযুগ কোন সময়কালটাকে বলে চিহ্নিত করা হয়েছে? ঠিক আছে। ভারতের মধ্যযুগীয় মুসলিম রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এখানে বলেছে ভারতের মধ্যযুগীয় মুসলিম রাষ্ট্রচিন্তা, হয়তো প্রশ্নটা ঘুরিয়ে দিল, ভারতের মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, একই বিষয়। নেক্সট প্রশ্ন, একজন আধুনিক চিন্তাবিদ হিসাবে রামমোহনের অবদান সংক্ষিপ্তভাবে আলোচনা করো। এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় যে কেন রামমোহনকে আধুনিকতার প্রতীকৃত বলা হয়, একই প্রশ্ন। নেক্সট প্রশ্ন, রাষ্ট্র এবং সমাজের মধ্যে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে অধিক গুরুত্বপূর্ণ এবং কেন? রাষ্ট্র এবং সমাজের কাছে কোনটি তার কাছে বেশি গ্রহণযোগ্যতা লাভ করেছিল এবং কেন? নেক্সট প্রশ্ন, সপ্তাঙ্গ তত্ত্বের কয়টি উপাদান? সপ্তাঙ্গ তত্ত্বের যে কোনো 4টি উপাদানের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট প্রশ্ন, অচি সম্পর্কে গান্ধীর দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। আম্বেদকর কেন বৌদ্ধ ধর্মগ্রন্থ গ্রহণ করেছিলেন? আম্বেদকর কেন বৌদ্ধ ধর্মগ্রন্থ বৌদ্ধ ধর্ম কেন গ্রহণ করেছিলেন? সরি, ধর্মগ্রন্থ বলে দিলাম। মানে আম্বেদকর যে বৌদ্ধ ধর্ম যে গ্রহণ করেছিলেন, কি কারণে গ্রহণ করেছিলেন? এটা হচ্ছে 2 নম্বরে। এর সাথে একটা 3 নম্বরের প্রশ্ন দেখো, যে জাত ব্যবস্থার অবলুপ্তির জন্য তার যে প্রদত্ত যে কোনো 3টি প্রস্তাব উল্লেখ করো। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, স্বামী বিবেকানন্দের জাতীয়তাবাদী চিন্তাটি সংক্ষেপে ব্যাখ্যা করো। বা এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় তোমাদের যে জাতীয়তাবাদের সংজ্ঞা দাও, স্বামী বিবেকানন্দের জাতীয়তাবাদীর মূল বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো, একই প্রশ্ন। ওকে, তোমরা ভালো করে এখন থেকে আমি সাজেশন দিয়ে দিলাম, এই সাজেশনগুলো পুরোপুরিভাবে তোমরা, অনেকে কেউ নোট চাইছো যে স্যার আমাদেরকে এই অ্যান্সারটার উত্তরটা দিন। আমি অনেকভাবে উত্তর দিয়ে থাকি। কোনো কোনো ক্ষেত্রে আমাকে কোনো স্টুডেন্টের কাছে জবাবদিহি করতে হয় যে স্যার আপনি আমার কাছে অনলাইনে পড়ছেন, আমি সেখানে পাবলিশ করে দিচ্ছেন। তাই তোমরা এই প্ল্যাটফর্মে যুক্ত হও, অবশ্যই তোমরা সাফল্য পাবে। ঠিক আছে। থ্যাংক ইউ অল অফ স্টুডেন্ট, তোমাদের সাফল্য কামনা করি এবং সুস্থতা কামনা করি। এই